কলকাতার পার্শ্ববর্তী এলাকায় আমাদের জানা এবং অজানা অনেক আশ্রম এবং মন্দির আমরা সন্ধান পাই। সেই রকমেরই একটা আশ্রম এবং একটা মন্দির একসঙ্গে দুটো জায়গার আজকে আমি আপনাদের সন্ধান দেব, যেখানে গেলে আপনারা দুপুরের ভোগের প্রসাদ তো গ্রহণ করতে পারবেনই, তার সঙ্গে চাইলে এখানে থাকতেও পারবেন। পাশে রয়েছে আরেকটি খুবই জাগ্রত মন্দির। এটি হলো হীরাপুরের এক মনসা মন্দির এবং তার সাথে হীরাপুরের সারদা আশ্রম সম্বন্ধে আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। গঙ্গার ফুরফুরে হাওয়া খেতে খেতে একটা দিন খুব সুন্দরভাবে আপনারা এখানে কাটিয়ে আসতে পারবেন। অপূর্ব সুন্দর একটা জায়গার আজকে আমি আপনাদের সন্ধান দেব। তো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, নমিডিক এপিকিউ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আমি জয়ন্ত চলে আসলাম আপনাদের সামনে আর একটা মঠের আজকে আমি আপনাদের সন্ধান দেব, যেটা গঙ্গার একদম পাশেই। এই যে দেখতে পাচ্ছেন গঙ্গা নদী, আর আমার এই পাশেই রয়েছে শ্রী শ্রী সারদা বিহার সেবা মন্দির। এই সারদা বিহার সেবা মন্দিরে আজকে আমি এসেছি এবং এই জায়গাটা সম্বন্ধে আজকে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরব। তো এই চলুন ভিতরে যাচ্ছি এবার। তো এই যে সারদা বিহার সেবা মন্দির আছে, এখানে কিন্তু আপনারা যদি আসেন তাহলে দুপুরের ভোগের ব্যবস্থাও আছে, তার সঙ্গে এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। মানে পরিবেশটা খালি একবার চিন্তা করুন, একদম নদীর পাশে অপূর্ব ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে, যেমনটা দেখতে পাচ্ছেন। এই যে নদী, আর তার অপর দিকেই হলো এই সারদা বিহার সেবা মন্দির। তো এই জায়গাটা আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। চলুন ভিতরে যাচ্ছি, পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। একদম কম খরচায় একটা দিন সুন্দরভাবে কাটিয়ে আসতে পারবেন এখানে। তো এখানে আসতে গেলে আপনাদের হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুরগামী যে কোনো ট্রেন আপনাদের ধরে নিতে হবে। পাঁশকুড়া লোকাল আছে, মেদিনীপুর লোকাল আছে, খড়গপুর লোকাল আছে। যে কোনো একটা ট্রেন ধরে আপনাদের নামতে হবে নলপুর স্টেশনে। তো হাওড়া থেকে নলপুরের ভাড়া নেবে ট্রেনে 5 টাকা, আর আপনাদের সময় লাগবে ওই আধা ঘন্টার মতো। তো আমরাও পৌঁছে গেলাম নলপুর স্টেশনে। ট্রেনটা যেদিকে যাচ্ছে সেই দিকেই সোজা একটুখানি হেঁটে যাবেন। তো ট্রেন আপনাদের যেই দিকে নামাবে সেই দিক থেকে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বাঁ দিকে যাবেন, দেখবে বাজারের মধ্যে দিয়ে একটা ছোট্ট রাস্তা চলে গেছে। এখান থেকেই অনেকে বেরাবে, দেখবেন আপনাদের সাথেও। এখান থেকে বেরিয়ে আপনাদের ধরতে হবে টোটো। টোটোতে আপনাদের ভাড়া নেবে 10 টাকা। তো আপনাদের বলতে হবে হীরাপুর ফেরিঘাট, তাহলেই হবে। তো আমরাও এরকম একটা টোটো নিয়ে চললাম এই সারদা বিহার সেবা মন্দিরের উদ্দেশ্যে। হীরাপুর ফেরিঘাটের টোটো ধরে আপনারা একটু বলে রাখবেন ওনাকে সারদা বিহার সেবা মন্দির যাব, তাহলে আপনাদের মানে হীরাপুর ফেরিঘাটের আগে যে মোড়টা আছে সেখানে আপনাদের নামিয়ে দেবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে নামিয়ে দিয়েছিল। আর এই পাশ দিয়ে সোজা একটা ছোট্ট রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আপনাদের একটু ঢুকে যেতে হবে 2 মিনিট। গঙ্গার গা ঘেঁষে হেঁটে যেতে অপূর্ব লাগবে আপনাদের। ফুরফুরে গঙ্গার হাওয়া আসবে আপনাদের গায়ে। তো এখান থেকে একটু 2 মিনিট হেঁটে এগিয়ে যাবেন, তাহলেই আপনাদের ডান দিকে পড়বে এই সারদা বিহার সেবা মন্দির। এই জায়গাটা সম্বন্ধেই আজকে আমি আপনাদের জানাবো। তো দেখতে পাচ্ছেন এই যে হলো সারদা বিহার সেবা মন্দির। এইখানে আমরা আজকে এসেছি, এখানে দুপুরের ভোগের প্রসাদও গ্রহণ করব। আর এই মন্দিরের পাশেই রয়েছে আরেকটি জাগ্রত মনসা মায়ের মন্দির, সেই জায়গাটাও আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো এই যে হলো মেন গেট, যেমনটা বললাম এই যে নদীর পাশেই। এটা হলো হীরাপুর হাওড়ায় অবস্থিত। কিভাবে এখানে আসবেন সেটাও আমি আপনাদের বলে দেব। এবার এই সারদা বিহার সেবা মন্দিরের মধ্যেই আমরা প্রবেশ করে যাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব শান্ত পরিবেশ এখানে, আর পাশে একটা ছোট্ট পুকুরের মতো করা আছে। আর এখানে অনেকগুলো আম গাছ এবং জাম গাছ, পেয়ারা গাছ, এগুলো সব দেখতে পাচ্ছি দেখুন। আর ওই পাশে একটা বেল গাছও আছে।
আর এই যে নারকেল গাছ, মানে বুঝতে পারছেন কতটা সুন্দর পরিবেশের মধ্যে এই সারদা বিহার সেবা মন্দির। তো এবার সোজাই যাচ্ছি আমি, দেখতে পাচ্ছেন এই যে হলো পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন। তো এটি হলো সারদা বিহার সেবা মন্দির। এখানে পৌঁছে আমার খুবই ভালো লাগলো। এইখানের যিনি পুরোহিত আছেন তিনি আমার ভিডিও দেখেন, তার জন্য আমাকে রেকগনাইজ করেছেন এবং বললেন যে আপনি ভিডিও করেন না। খুবই ভালো লাগলো আর কি দেখে। তো এখানে ভিডিও করতে আমার কোনো অসুবিধা হয়নি, খুব শান্তিতেই করেছি। তো সোজা গেট থেকে প্রবেশ করে গেলাম, দেখতে পাচ্ছেন। আগে গিয়ে এখানে যে গুরুদেব আছে তার দর্শন করাই, তারপর এই মন্দির মানে সারদা বিহার সেবা মন্দির সম্বন্ধে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমেই। এই যে হলো এখানে গুরুদেব নচিকেতা মহারাজ। তো এখানে পৌঁছেই প্রথমে ওনারা প্রসাদ দিলেন এবং দিলেন জল খাবার, এরপরে চাও দিয়েছিলেন, সেটা আর আমার ভিডিও তোলা হয়নি। তো সকালে জল খাবারটা আমি কমপ্লিট করি আর আপনারা এই জায়গাটা পুরোটা ঘুরে দেখুন। এদিকটা হলো মেন গেট, মেন গেট থেকে ঢুকে এটা হলো সারদা বিহার সেবা মন্দির। তার পাশ থেকে দেখুন একটা ছোট্ট রাস্তা চলে আসছে, এই রাস্তার এই পাশেই মানে আমাদের যত অনুষ্ঠান হয়, ধরুন 1 জানুয়ারির মেন উৎসব, তারপরে যেটা কল্পতরু উৎসব বলে, তারপরে 15 আগস্টে, তারপরে টুকটাক যেগুলো মেন উৎসব, এই দুটোগুলো বড় উৎসব হয়। পাড়ার প্রতিবেশী ভক্ত শিষ্যরা সবাই আসে, এমনকি ভোগ প্রসাদও পায়, রাত্রিবাসও করে, আবার কেউ চলেও যায়। আর মোটামুটি থাকা খাওয়ার অসুবিধে কিছু হয় না, যে যখনভাবে আসে সেইভাবেই পরিচালনা করে। বা সাধু ভাণ্ডারও হয় আমাদের এখানে। আর এই দোতলা বলতে এখানে নিচে তলা, এইখানে প্যান্ডেল খাটানো হয় মাঠে। এই প্যান্ডেলে খাটালে সব প্রসাদ পায়। এখানে সব গেস্টরা যদি আসে বিছানাপত্র করানো হয়। আর এখানে অ্যাটাচ পায়খানা বাথরুম করা আছে এইখানে, ঠিক আছে। দোতলায় গিয়ে একটু দেখে নিই। অনুষ্ঠান হলে আমাদের বাইরে বড় অনুষ্ঠান, ওই মাঠটা মানে আশ্রম ঢুকেই যে ডান দিকে, ওই ডান দিকে ওইখানে প্যান্ডেল খাটানো হয় বড় হলে। আর ছোট হলে এইখানে হোমটোম হয় আর গান বাজনা সব হয়। এখানে কোনো উৎসব টুৎসব বড় উৎসব হলে এখানে প্যান্ডেল ফ্যান্ডেল খাটিয়ে লোকজনকে সেবা করানো হয়। আর এই দিকটা, এই বিল্ডিংয়ে যখন কোনো যাত্রী বেশি এসে যায় তখন কিন্তু তাদের এখানে শিফট করা হয়। করা হয়েছে এখানে একটা ডোবা টাইপেরই, ঠিক পুকুর না ডোবা, এখানে যেমন আছে অ্যাজ ইট ইজ। আর এইখানটা এই যেসব ফুলের চাষবাসগুলো যেটুকু, এগুলো নিজেদের হাতেই করা, বাইরে কেউ করে না। এখন গরমকাল, শীতকালে আসলে মোটামুটি এইখানে ধরুন করলা, তারপরে ধরুন ওই উচ্ছে, বেগুন, মানে ধনে পাতা, টুকটাক সবজি মানে আশ্রমের খাবারের মতো এখানে ফসলটা হতো। এখন গরমকাল বলে কিছু হয় না। আর আচ্ছা, এই দিকে এইটা হচ্ছে ভাড়াল ঘর, বুঝলেন। এই ঠাকুরের সব মানে ঠাকুরের যা ভোগ টোকে লাগে, চাল ডাল আলু সবজি, তারপর ধরুন ফ্রিজের ভেতরে ঠাকুরের ফল মিষ্টি, এটা হচ্ছে ভান্ডারা, এই ভান্ডারা ঘর। আর লোকের সেবা করার জন্যে এইখানে লোকের ব্যবস্থা, বেড়ে গেলে তখন আরও চেয়ার টেবিল বসে ওখানে যেমন রয়েছে। এই যে এই ঘরগুলো করার জন্যে এগুলো দেওয়া হয়। আর আগে তো এই বিল্ডিংটা তো দোতলা ছিল না, একতলা বিল্ডিং ছিল। তা পরবর্তীকালে এটা দোতলা করে কনস্ট্রাকশন করে দোতলা হয় আর কি। এটা নিচের তলায়। আর ওপরটা তো এটা ঠাকুরের ভোগ ঘর। এইখানে ঠাকুরের আমিষ রান্না হয়। হ্যাঁ, ঠাকুরের আমিষ রান্না করার জন্য ঠাকুরের আলাদা বাসন টাসন থাকে, সেইভাবে ঠাকুরকে সেবা করা হয়। এবার আমাদের যারা 4 জন 5 জন 6 জন যখন যেরকম আপনারা যেমন এলেন সেরকমভাবে
আমাদের এখানে ভোগ বিতরণ করা হয়, এই ব্যাপার। আমাদের গুরুজির এই যে মূর্তি, এই নচিকেতা মহারাজ, হ্যাঁ এই নচিকেতা মহারাজেরই, উনি হচ্ছেন ঠাকুর পুকুরের থেকেই তারপরে নিয়ে এখানে এসে এর মূর্তি, আর মা, আর হচ্ছে ঠাকুরের হচ্ছে কল্পতরুর মূর্তি, আর ইনি হচ্ছেন নচিকেতা মহারাজ, ঠিক আছে। হ্যাঁ নচিকেতা মহারাজ এনারই প্রতিষ্ঠা হচ্ছে। উনি আগেই তো বললেন ওনার কর্মজীবন ভালোই ছিলেন, ভালো পোস্টে চাকরি করতেন, রেলে চাকরি করতেন। সার্ভিস করার পর থেকে উনি বিআরএস নিয়ে নেন, নেওয়ার পরে তারপরে গুরুজির আমাদের নচিকেতা মহারাজের আদেশ অনুযায়ী ওনাকে দিয়ে দেন, ব্রহ্মচারী থেকে মানে গেরুয়া দিয়ে দেন। তারপরে উনি এখন অনেক জায়গায় আশ্রম আছেন, সেইগুলো উনি এখন দেখাশুনো করেন। আর এমনি শারীরিক দিক দিয়ে এমনি মোটামুটি ওনার একটু নার্ভের গণ্ডগোল, নাহলে এমনি মোটামুটি উনি ভালোই, মোটামুটি খুব মানে সকলের সঙ্গে মিলে মিশে থাকেন, হাসি ঠাট্টা করেন, সবাইকে আনন্দ দেয়। এখানে থাকা টাকার কোনো খাওয়া দাওয়া অসুবিধা হয় না। এখানে 5-6টা পায়খানা বাথরুম, নিচে ওপর সব মিলিয়ে শয়নকক্ষ তো দেখেই দিলাম। ওখানেও যদি লোক যাত্রী বেশি আসে তাহলে ওখানে তো ব্যবস্থা করাই হয়। আর কম লোকজন হলে তো আমরা মোটামুটি মহারাজের পাশেই আমরা সব থাকি, ওই ঠাকুরের আলোচনা করি, গল্প করি। এই আশ্রমে রামকৃষ্ণদেব, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং এই আশ্রমের প্রতিষ্ঠাতা নচিকেতানন্দ মহারাজ পূজিত হন। ইনি হচ্ছেন স্বামী অরুণানন্দ মহারাজ। এই সময় এই আশ্রমের উনিই হচ্ছেন অধ্যক্ষ, দেখতে পাচ্ছেন। এইবার এই আশ্রম সম্বন্ধে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। আমার নাম হচ্ছে শ্রী শঙ্কর কুমার পাল। আমি এই সারদা বিহার আশ্রমের একজন ভক্ত। আমাদের এই আশ্রমটা 7টা থেকে 7:30টার মধ্যে খোলা হয়। দুপুরে সেবা হয়ে যাবার পর আমাদের কিছুক্ষণ বন্ধ থাকে, তারপরে আবার 5টার পর থেকে আমাদের মন্দির প্রায় 8:30 পর্যন্ত খোলা থাকে। এখানে সকালবেলা প্রাত্যহিকা, যেটা আমাদের ঠাকুরের যে সমস্ত পাঠ আছে, প্রার্থনা আছে, সেগুলো করা হয়। এবং সন্ধেবেলা 6:30টার সময় মহারাজ থাকেন এবং আমাদের যারা আবাসিক আসেন, যারা ভক্তবৃন্দ থাকেন উপস্থিত, সকলে মিলে সমবেতভাবে আমরা ঠাকুরের প্রার্থনা করি। রামকৃষ্ণদেব এবং সারদামণি আর গুরুদেব আছেন সত্যানন্দজি, এবং আমাদের বর্তমান গুরুদেব অরুণানন্দ মহারাজজি আছেন। আমরা সকলে নাম প্রার্থনা করি ঠাকুরের। আশ্রম আছে, এই আশ্রম মানে কি কি সেবামূলক? আচ্ছা, এই আশ্রমে আমাদের দুস্থ মানুষদের এখানে আমরা যতটা পারি তাদেরকে একটা নির্দিষ্ট দিনে, যেমন ধরুন আমাদের কল্পতরু উৎসব হয় এবং বিশাল, ওইটাই আমাদের আশ্রমের সবথেকে বড় উৎসব, 1 জানুয়ারি। এবার 15ই আপনার স্বাধীনতা দিবস, 15ই আগস্ট, ওই দিনকে আমাদের ছোট করেও একটা অনুষ্ঠান হয়। ওই দিনকেও আমরা কিছু দুস্থ মানুষকে আমরা কম্বল দান, বস্ত্র দান এবং যথাসম্ভব, তারপরেতে আমাদের শুধুমাত্র এই সেবামূলক তার সঙ্গে যুক্ত আছে হোমিওপ্যাথিক ডাক্তার এখানে বসেন, আয়ুর্বেদিক ডাক্তার এখানে বসেন। এখানে চক শ্রীকৃষ্ণ সারদা আশ্রম, আমাদের রানাঘাটে আছে আশ্রম, আমাদের ঠাকুরপুকুরে আছে সারদা আশ্রম, আবার বর্ধমানের
ওখানে খয়েরপুর বলে একটা জায়গা আছে, দেবীপুর স্টেশনে নেমে ওখান থেকে যেতে হয় টেকার, অটো, এরকম একটা জায়গা করে আপনাকে ওই আশ্রমে যেতে হয়। ওঠে না, কেননা প্রতিটা আশ্রম চলে অনুদানের উপরে। এবার যেখানে আমরা হয়তো অনুদান, তারপরেতে ধরুন আমাদের আশ্রমে কেউ বলল যে আমরা আশ্রমে এখানে আসব, আমরা একদিন কি দুদিন থাকব, তার জন্যও আমাদের এখানে ঘর তৈরি করা আছে এবং তাকে অন্তত 10 দিন আগে আমাদের জানাতে হবে আমরা কতজন যাচ্ছি, কখন পৌঁছাবো, রাত্রি থাকবো, রাত্রিবাস করব কিনা, ইত্যাদি ইত্যাদি আমাদের জানাতে হবে এবং সেই মতো আমরা ব্যবস্থা করি। আর এর জন্যে এই যে ধরুন রাত্রিবাসের জন্য আমাদের আশ্রম থেকে কোনো ওই রাত্রিকালীন যে চার্জ অন্যান্য যেমন জায়গায় থাকে সেটা কিন্তু নেই, ওটা সবটাই মানবিকতার উপরে নির্ভর করে। ভোগ নিবেদন বা এ করা ইত্যাদি ইত্যাদি এই ডোনেশনের উপরে নির্ভর করে। তারা যে যেরকম পারে ডোনেশন করবে, যাতে এই আশ্রমটাও আমরা টিকিয়ে রাখতে পারি তথাকথিত এবং ভক্তবৃন্দেরও আমরা সেবা প্রদান করতে পারি। আর এখানে যারা আপনি যে বললেন এসে থাকবে তারা তো থাকবেই, আর যারা ধরুন কেউ থাকবে না, একবেলা এসে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করবে, সেই ব্যবস্থা কি আছে? হ্যাঁ, সেই ব্যবস্থা আছে, কিন্তু সঙ্গে সঙ্গে এলে হবে। আমাদের অন্তত সকালের দিকে বা আগের দিনে রাত্রে যে আমরা দুপুরে ওখানে সেবা নেব, কেননা আমাদের এইটা তো গ্রামাঞ্চল। হঠাৎ করে যদি 10 জন এসে যায়, আমাদের যে কাজের যিনি আছেন তিনি, আমাদের ধরুন এখানে 4 জন আবাসিক আছেন, মহারাজকে নিয়ে 5 জন, এই 5 জনের মতো কি 6 জনের মতো হয়তো রান্না হলো ঠাকুরকে ভোগ দেওয়ার জন্যে। হঠাৎ যদি 10 জন এসে যায় আমাদের দুপুরে, হ্যাঁ অসুবিধে হবে। এই আমরা ছুটে আশপাশে কোনো বাজার নেই বা অন্যত্র থেকে আমরা নিয়ে এসেই যে তাদের সেই সেবা দেব, সেই সেবা দেওয়ার ক্ষমতাটুকু আমাদের নেই। একদিন আগে জানালে আমাদের খুব ভালো হয় এবং ওই জানাতে হবে, শুধু তাই নয়, আমাদের অনুরোধ স্বনির্বোধ যে আপনি জানালেন আমরা 10 জন যাব, তারপরে আপনি 9টার সময় বললেন খুব দুঃখিত মহারাজ, কি 10টার সময় বললেন আমরা যেতে পারছি না, এটাও অন্তত আপনারা। বন্ধুরা, এখানে প্রায় 12টা 12:30 নাগাদ ভোগ মানে দেওয়া হয় ঠাকুরকে, তারপরেই আর কি সাধারণ মানুষকে ভোগের প্রসাদ এনারা প্রদান করবেন। তো কিভাবে এই ভোগের প্রসাদ পাবেন সেটা তো জেনেছেনই, এখনই ভোগ হবে আর কি, ভোগ দেবেন ঠাকুরকে, আপনাদের দর্শন করাবো। তো ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর আমরা চলে আসলাম ভোগ প্রসাদ গ্রহণ করতে, যেখানে আপনাদের দেখিয়েছি চেয়ার টেবিল পাতা ছিল। তো আমরা একদিন আগেই এনাদের বলে রেখেছিলাম, আর আপনাদের তো আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা একদিন আগে অবশ্যই ওনাদের ফোন করে বলে দেবেন। তো আপনারা যা মন চায় তাই দিতে পারেন আপনাদের নিজের মর্জি মতো, যে এত দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। তো আমরা ভোগ প্রসাদ এবার গ্রহণ করছি। ভোগ প্রসাদে আমাদের আজ ছিল অন্ন, ডাল, একটা ভাজা, মোচার ঘন্ট, ইঁচড়ের তরকারি, আর সবশেষে ছিল চাটনি। ভোগ প্রসাদ গ্রহণ করে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর যে রাস্তা ধরে এসেছিলাম ওই রাস্তা ধরে একটুখানি গেলেই, মানে আপনারা যখন আসবেন তখনই আপনাদের এই শ্রী শ্রী ডাউকা বুড়িমাতা সেবাশ্রম আপনারা দেখতে পাবেন। এই যে রাস্তা ধরে একটুখানি সামনের দিকে এগিয়ে গেলেই শারদা বিহার সেবাশ্রম, মানে ফিরে আসার পথেই এই জায়গাটা আপনারা দেখতে পাবেন। তো ওনাদের মুখে শুনলাম এই জায়গাটা নাকি খুবই জাগ্রত। তো এখানে মনসা মায়ের একটি মন্দির আছে, এছাড়াও কি কি মন্দির আছে সেগুলো দেখাচ্ছি আপনাদের এই ভিডিওর মাধ্যমেই। এই সোজাসুজি একটা শনি মন্দির আছে, আর এটা হলো এই মনসা তলা, দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে শ্রী শ্রী ডাউকা বুড়ি মাতা। আর তার পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির এবং শিব মন্দির। এই মন্দিরটাও একদম গঙ্গার পাশে। আপনারা যখন সারদা বিহার সেবাশ্রমে আসবেন তখন অবশ্যই এই ডাউকা বুড়িমাতার মন্দিরটাও একবার দর্শন করে যাবেন। দেখবেন যেহেতু গঙ্গার পাশে ফুরফুরে হাওয়া আসছে, আর আপনাদেরও খুবই সুন্দর লাগবে।
তো বন্ধুরা, নলপুর সারদা বিহার সেবা মন্দির সম্বন্ধে আজকে আমি আপনাদের জানালাম, আর এখানে আসলে আর কি কি দেখতে পাবেন সেটাও জানানোর চেষ্টা করলাম। এখানে এসে আপনারা যদি থাকতে চান, তাছাড়াও ভোগের ব্যবস্থা কীভাবে পাবেন আপনারা, সমস্ত তথ্য আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদের জানিয়ে দিতে পেরেছি। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যেমনটা দেখলেন, আমরা এখানে দুপুরের ভোগের প্রসাদও গ্রহণ করলাম। এখন আমি আবার ফিরে যাব। ঠিক যেভাবে এসেছিলাম, এখান থেকে 10 টাকা ভাড়া নেবে, নলপুর স্টেশনে যাব, সেখান থেকে আবার ট্রেন ধরে আমি আবার ফিরে যাব। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয়ে অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। নলপুর সারদা বিহার সেবাশ্রম থেকে আমি জয়ন্ত, টাটা।